লিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে। আজকের জি স্যার। টপিকটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, আমাদের আজকের টপিক। ওকে, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন এটা কি সেটা আগে বুঝবো। হ্যাঁ, ধরো এটা অনেক সময় আমাকে লিনিয়ার ম্যাপিংও বলতে পারে, ট্রান্সফরমেশন না বলে এটা ম্যাপিং বলতে পারে। তো সাধারণত মনে করো আমার কাছে ইউ এবং ভি দুইটা ভেক্টর স্পেস আছে, তাদের মধ্যে যে সম্পর্ক তৈরি করা হবে সেটাই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন, যদি এই দুইটা শর্ত মেনে চলে। ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ভি সমান ট্রান্সফরমেশন অফ ইউ প্লাস ট্রান্সফরমেশন অফ সি যদি লেখা যায়। আর দ্বিতীয়টা হচ্ছে ট্রান্সফরমেশন অফ আলফা ইউ সমান আলফা ইন্টু ট্রান্সফরমেশন অফ ইউ। যদি এই দুইটা লেখা যায় তখন তাকে বলে লিনিয়ার ট্রান্সফরমেশন। এগুলো সব ভেক্টর চিহ্ন হবে, এগুলো সব ভেক্টর চিহ্ন হবে। ওকে, তাহলে কেউ যদি ট্রান্সফরমেশন হচ্ছে একটা ফাংশন বা ম্যাপিং, কোন ফাংশন যদি এই দুইটা শর্ত মানে তখন তাকে বলা হবে লিনিয়ার ট্রান্সফরমেশন। আমার কথা বোঝা গেছে? জি এখন স্যার। দেখো, মনে করো আমরা ডিডিএক্স অফ ইউ প্লাস বি সমান কত লিখি বলো তো? ডি ইউ ডিএক্স, জি তারপরে ডিভি ডিএক্স লিখি নাকি লিখি না? 2 নম্বর, ডিডিএক্স অফ কে এক্স ইকুয়াল টু কত লিখি বলো তো? কে এক্স, কে ইন্টু ডিডিএক্স অফ এক্স লিখি জি নাকি লিখি না? লেখি। জি স্যার। এখন জি স্যার। খেয়াল করো এই দুইটা বৈশিষ্ট্য আমার এই ট্রান্সফরমেশনের বৈশিষ্ট্যের সাথে মিল আছে কিনা। জি স্যার। জি স্যার, মিল আছে। তাহলে আমরা বলতে পারি যে অন্তরীকরণ, অন্তরীকরণ একটি লিনিয়ার ট্রান্সফরমেশন। অন্তরীকরণ হচ্ছে একটি কি লিনিয়ার ট্রান্সফরমেশন। লিনিয়ার ট্রান্সফরমেশন। বোঝা গেছে? হ্যাঁ। জি স্যার। অথবা জি স্যার। এটাকে এরকম না বললে বলবে যে যুগাশ্রয়ী, যুগাশ্রয়ী চিত্রণ। যুগাশ্রয়ী চিত্রণ মানে হচ্ছে লিনিয়ার ম্যাপিং। যুগাশ্রয়ী চিত্রণ মানে হচ্ছে লিনিয়ার ম্যাপিং। ওকে, বোঝা গেছে? ঠিক একই জি রকম স্যার। মনে করো, ধরো আমাদের কাছে একটা ফাংশন আছে, এই ফাংশনের ধরো ইন্টিগ্রেশন, ধরো এই ফাংশনটা দুইটা অংশ আছে, একটা হচ্ছে জি অফ টি আর একটা হচ্ছে এইচ অফ টি। এখন আমরা যখন ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স প্লাস কজ এক্স এর ইন্টিগ্রেশন থাকলে আমরা কিভাবে লিখি? ইন্টিগ্রেশন অফ সাইন এক্স সাইন এক্স। প্লাস ইন্টিগ্রেশন অফ কজ এক্স লিখি নাকি লিখি না? আবার ইন্টিগ্রেশন অফ 7 sin x যদি থাকে তখন আমরা কি লিখি? 7 কে বাইরে নিয়ে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স দিয়ে দেই নাকি দেই না? জি স্যার। তাহলে জি স্যার। এখন দেখো এই দুইটা আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের শর্তের মতো কাজ করে কিনা। জি স্যার, করে স্যার। কাজ করে। জি স্যার, করে তো এটা। জি। তাহলে আমরা বলবো যে সমাকলন একটি যুগাশ্রয়ী ম্যাপিং। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ইজ আ লিনিয়ার ম্যাপিং বলা যায় নাকি জানি। তাহলে জি স্যার। ট্রান্সফরমেশনটা আসলে কি? ট্রান্সফরমেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে নতুন কিছু তৈরি করবে। এই ট্রান্সফরমেশনটা যখন যুগের জন্য এবং স্কেলার গুণের জন্য শর্ত মেনে চলবে তখন তাকে বলা হবে লিনিয়ার ট্রান্সফরমেশন। তো আমরা কি কি জানলাম? ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। বুঝা গেছে? বুঝছি। জি স্যার। ওকে, তাহলে লিনিয়ার ট্রান্সফরমেশন কাকে বলে সেটা ক্লিয়ার হলো।
এখন লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার জন্য আমরা কিভাবে দেখি, টি ইজ এ ট্রান্সফরমেশন ইউ টু ভি, এরকম দিয়ে থাকি নাকি দেয় না? দিয়ে থাকি। জি স্যার। ওকে। কোনো কারণে যদি আমি ইউ থেকে ইউ এর মধ্যে, এই যে এটা কি, এটা আসলে কি বোঝায়? এটা একটা ফাংশন বোঝায় নাকি? যেটা কি বোঝায়, এখানে একটা ইউ সেট আছে, এখানে একটা কত ভি সেট আছে, তাদের মধ্যে জি সম্পর্ক স্যার। এ বি সি, 1 2 3, এদের মধ্যে সম্পর্ক, সেটাই হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন। এখন এই যে ইউ এবং ভি না হয়ে যদি দুইটাতেই ইউ হতো, ভি এর বদলে ইউ হতো, ওয়ান ওয়ান ম্যাপিং। তখন তাকে বলা হবে লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটর টা হচ্ছে, তাহলে লিনিয়ার অপারেটর কখন হবে? যখন লিনিয়ার ট্রান্সফরমেশনের দুইটা সেট যখন সেম হবে, তখন টি কে বলা হবে লিনিয়ার অপারেটর। মনে থাকবে। এখন কে বলা হবে? লিনিয়ার ট্রান্সফরমেশনে দ্বিতীয় সেটের উপাদানগুলোকে বলা হয় ইমেজ। দ্বিতীয় সেটের উপাদানগুলোকে বলা হয় ইমেজ। সেটা লেখার নিয়ম হচ্ছে, ইমেজ। দ্বিতীয় সেট মনে করো টি অফ এ সমান ওয়ান লেখা যায়। ওয়ান, এ এর সাথে ওয়ান এর সম্পর্ক, এ এর সাথে ওয়ান এর সম্পর্ক, সেটা লেখার নিয়ম কি? টি অফ এ সমান ওয়ান, টি অফ বি সমান কত? থ্রি, টি অফ সি সমান কত? টু। ওকে। তাহলে এই যে 1 2 3, তারা হচ্ছে ইমেজ। কার ইমেজ? এ বি সি এর ইমেজ। এটাকে বলা ইমেজ। হয় ইমেজ অফ টি। ওকে, ইমেজ অফ টি। বোঝা গেছে? তাহলে সাধারণত টি অফ ইউ সমান কি পাবো? ভি। অর্থাৎ ইউ এর মান বসালে ভি সেটের যে উপাদানগুলো পাবো তারাই হবে ইমেজ। বুঝেছি না বুঝিনি? ইমেজ কাকে বলে বোঝা গেছে? হ্যাঁ। জি স্যার। জি স্যার। ওকে। এখন মনে করো তোমাকে একটা ফাংশন দিয়ে বলবে সে লিনিয়ার কিনা। যেমন ধরো তোমাকে বললো যে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, বললো যে এটা লিনিয়ার কিনা। এটা লিনিয়ার কিনা, আমার লিনিয়ার হওয়ার শর্ত কি? এফ অফ এক্স প্লাস ওয়াই সমান সাইন অফ এক্স প্লাস ওয়াই, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এফ অফ ওয়াই ইকুয়াল টু কত? সাইন ওয়াই। লিনিয়ার হবার শর্ত কি ছিল? এফ অফ এক্স ওয়াই সমান এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই না? দেখো, লিনিয়ার হবার শর্ত কি ছিল? টি অফ ইউ প্লাস বি সমান টি অফ ইউ টি অফ বি। টি না দিয়ে আমি এটাকে এফ দিলাম। যদি এটা হয় লিনিয়ার, যদি এটা হয় তাহলে লিনিয়ার। এখন সাইনের ক্ষেত্রে কি ওই রকম হয়? এক্স প্লাস ওয়াই সমান সাইন অফ এক্স প্লাস সাইন অফ বি। ওয়াই, কি লেখা যায় নাকি যায় না? না স্যার। যায় না। না স্যার। তাহলে সাইন এক্স ফাংশন লিনিয়ার ফাংশন না। আপনার কথা বোঝা গেছে? সাইন এক্স ফাংশন লিনিয়ার ফাংশন না। বুঝছি লিনিয়ার না ট্রান্সফরমেশন। বুঝিনি? বোঝা গেছে? ক্লিয়ার? দুইটা কন্ডিশন মানলেই ওকে, ঠিক। লিনিয়ার হতে পারে তো। হ্যাঁ, হ্যাঁ, এখন দুইটার যে কোনো একটা ফেল করলে সে ফেল, শেষ। ওকে। সাইন এক্স, সাইন আমরা তো জানি যে, আমরা যে সূত্রটা জানি, সাইন এক্স প্লাস ওয়াই সমান কত জানি? সাইন সাইন এ এক্স সাইন বি প্লাস কস এ কস বি। সাইনে কজ সরি, এ সাইন এ কজ কস বি ওয়াই, সরি সরি। হ্যাঁ, ওরে কজ এ সাইন, এরকম হওয়ার কথা। তার মানে এই শর্তটা সে মানে না। ঠিক আছে, সেজন্য সাইন এক্স ফাংশন লিনিয়ার না। ঠিক আছে। ওকে, এটা লিনিয়ার ইজ নট লিনিয়ার ট্রান্সফরমেশন। বুঝা গেছে? ঠিক একই রকম তোমাকে প্রশ্নে থাকবে, যেমন ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার, এটা লিনিয়ার কিনা? কখনোই হবে না, কারণ এফ অফ এক্স প্লাস ওয়াই সমান কত? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান কত? হোল স্কয়ার। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস 2xy আছে। আমার যদি খালি এটা থাকতো তাইলে হইতো, ঠিক না? কারণ আমি জানি যে এফ অফ এক্স ইকুয়াল টু কত? এক্স স্কয়ার, এফ অফ ওয়াই ইকুয়াল টু কত? ওয়াই স্কয়ার। তাহলে লিনিয়ার হওয়ার জন্য এফ অফ এক্স প্লাস ওয়াই সমান এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই হওয়ার কথা। তার মানে কি, এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হইলে লিনিয়ার হইতো, কিন্তু আমার তো 2xy আছে, আছে না? তাহলে এক্স স্কয়ার ফাংশন লিনিয়ার না। বুঝছি না বুঝি নাই?
এটাকে আরো সহজ করে বোঝার উপায় হচ্ছে, দেখে বোঝার উপায়, এটা তো আমি প্রমাণ করে দেখালাম। সহজ উপায় হচ্ছে এইখানে দ্বিঘাত থাকলে লিনিয়ার হবে না, মানে পাওয়ার এক হতে হবে, পাওয়ার ওয়ান হতে হবে। কারণ লাইনের ইকুয়েশন কি ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি না? চলকের কই ঘাত হতে হয়? এক ঘাত হতে হয়। তাহলে এক ঘাত না হইলে লিনিয়ার না। আবার এক ঘাত হলেও হবে না। মনে করো তোমাকে দিলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ, এটা লিনিয়ার কিনা তোমাকে বলবে, এটা লিনিয়ার কিনা। এটা লিনিয়ার না। ধরো এক্স প্লাস ওয়াই সমান তাহলে কত লেখা যাবে? এক্স প্লাস ওয়াই প্লাস ফাইভ। ঠিক আছে? আমার লিনিয়ার হওয়ার জন্য এফ অফ এক্স ইকুয়াল টু কত? এক্স প্লাস ফাইভ। এফ অফ ওয়াই ইকুয়াল এক্স টু প্লাস কত? এফ অফ ওয়াই। ওয়াই প্লাস ফাইভ হওয়ার কথা। তাহলে এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই সমান আমার কত আসতেছে? এক্স প্লাস ফাইভ প্লাস ওয়াই প্লাস ফাইভ। ঠিক আছে? তার মানে আমার তো টেন আসে না, আমার আসে ফাইভ। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই নট ইকুয়াল এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই লিখতে পারি। তার মানে খালি লাইনের সমীকরণ হলেও হবে না, একঘাত থাকলেও হবে না, ধ্রুবক থাকলে সে কখনোই লিনিয়ার হতে পারবে না। আমার কথা বোঝা গেছে? কিন্তু মূল বিন্দুগামী সমীকরণ যদি হয়, এফ অফ এক্স ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে লিনিয়ার হবে। কারণ এফ অফ ওয়াই সমান কত হবে? এফ অফ ওয়াই। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই সমান কত হবে? এক্স প্লাস ওয়াই, দ্যাট ইজ এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই। তাহলে এটা হলে লিনিয়ার হবে। তার মানে কি? মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে লিনিয়ার ফাংশন। মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে? কি? মূল বিন্দুগামী সরল রেখা কি লিনিয়ার ফাংশন। মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে কি লিনিয়ার ট্রান্সফরমেশন। তাহলে কারা লিনিয়ার, কারা লিনিয়ার না, সেটা কি বোঝা গেছে? বুঝেছি না বুঝিনি? বোঝা গেছে? ওকে। আমরা ইমেজ কারে বলে পড়ছিলাম নাকি? ইমেজ কাকে বলে পড়ছিলাম? ঠিক আছে। জি স্যার। তাহলে এখন দেখো, এখন আমরা পড়বো কার্নেল। কার্নেল অফ টি। আমরা ম্যাপিং এ কি হয়, দুইটা ভেক্টর স্পেসের মধ্যে সম্পর্ক। ভেক্টর স্পেসে নানা ধরনের উপাদানের সাথে কি জিরো এবং ওয়ান থাকবে, এখানে জিরো এবং ওয়ান থাকবে। এখন এখানে আরো জিরো ওয়ান ছাড়া আরো উপাদান এখানে থাকলে, ধরো আলফা, বিটা, গামা, ডেল্টা, আরো অনেকগুলো উপাদান থাকলে, এখানে মনে করো এ, বি, সি আরো উপাদান থাকলো। এখন এখানকার কিছু সংখ্যক উপাদান যারা জিরোর সাথে সম্পর্ক তৈরি করবে, তাদেরকে বলা হবে কার্নেল। তাহলে কার্নেল কোন সেটের সদস্য? কার্নেল হচ্ছে প্রথম সেটের সদস্য। কার্নেল হচ্ছে প্রথম সেটের সদস্য যারা জিরো এর সাথে সম্পর্ক তৈরি করে। আমার কথা বোঝা গেছে কার্নেল কারা? জি স্যার। তাহলে এখন মনে করো আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন লিখলাম আর থ্রি থেকে আর থ্রি। আমি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন লিখলাম যেখানে টি অফ এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো, জিরো, জেড। ওকে, জিরো জিরো জেড। তাহলে এখানকার কার্নেল কারা হবে? এক্স ওয়াই। কার্নেলটি কারা হবে? কার্নেলটি, এক্স ওয়াই। কার্নেলটি কারা হবে? কার্নেলটি এক্স ওয়াই হবে স্যার। এক্স যে কোনো মান হইতে হবে, ওয়াই যে কোনো মান হবে, কিন্তু জেড জিরো হইতে হবে। জেড জিরো হলে এখানে জিরো। মানে কি দেখো, এখানে এক্স সে জিরোর সাথে সম্পর্ক তৈরি করতেছে, ওয়াই সেও জিরোর সাথে সম্পর্ক তৈরি করতেছে, কিন্তু আমার কি জেড, দেখো জেড জেড এর সাথে সম্পর্ক। এখন জেড যদি জিরো হয় তাহলে এই পাশেও জিরো হবে। জেড যদি জিরো হয় তাহলে এই পাশে কি জিরো হবে নাকি হবে না? আমি কি বলছিলাম, যারা জিরোর সাথে সম্পর্ক তৈরি করে তারাই হচ্ছে কার্নেল। এখন জেড এর মান যদি তুমি এই সিচুয়েশনে ওয়ান বসাও তাহলে কত হবে? ধরো এক্স এর যে কোনো মান, ওয়াই এর যে কোনো মান, তারা জিরোর সাথে সম্পর্ক তৈরি করলো, কিন্তু জেড এর মান যদি ওয়ান দেই, তাহলে সে কার সাথে সম্পর্ক তৈরি করবে? তো সে জিরো জিরো ওয়ানের সাথে সম্পর্ক তৈরি করবে। তার মানে সে কার্নেলের সাথে সম্পর্ক করতেছে না। তাহলে কার্নেল কে হবে? কার্নেল হবে এক্স যে কোনো কিছু হতে পারে, ওয়াই যে কোনো কিছু হতে পারে, কিন্তু জেড মাস্ট বি জিরো হতে হবে। বুঝেছি না বুঝিনি? ক্লিয়ার? যদি আমার কাছে
ধরো ট্রান্সফরমেশনটা এরকম থাকলো, R3 থেকে R3, আমি দিলাম টি অফ এক্স ওয়াই জেড সমান এক্স ওয়াই জেড, আমি এরকম দিলাম। তাহলে কার্নেল কত হবে, কার্নেল টি কত হবে বলো তো? কার্নেল কারা, যারা জিরোর সাথে সম্পর্ক তৈরি করে। ওয়াই যদি, এক্স যদি জিরো হয়, জিরো এখানে জিরো জিরো হইতে হবে। তাহলে উপাদানটা জিরো জিরো জিরো, এছাড়া আর কেউ জিরো কার্নেল হইতে জিরো। পারবে না। বুঝছি না বুঝিনি? জি স্যার। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে কার্নেল কারা? জি স্যার। হুম। ওকে। তাহলে কার্নেল কিভাবে আসবে সেটা কি ক্লিয়ার? সেটা জি কি স্যার। ক্লিয়ার, কার্নেল কিভাবে আসবে? হুম। ওকে। এখন আসো, র্যাঙ্ক নালিটি অফ এ ট্রান্সফরমেশন, র্যাঙ্ক কাকে বলে? ঠিক আছে, ট্রান্সফরমেশনের র্যাঙ্ক হচ্ছে, র্যাঙ্ক ম্যাট্রিক্সের না, র্যাঙ্ক হচ্ছে ট্রান্সফরমেশন। আগে পড়ছিলাম ম্যাট্রিক্সের র্যাঙ্ক, এখন পড়বো ট্রান্সফরমেশনের র্যাঙ্ক। ট্রান্সফরমেশনের র্যাঙ্ক মানে হচ্ছে ডাইমেনশন অফ ইমেজ অফ টি। তাহলে ইমেজ অফ টি এর ডাইমেনশনকে বলা হবে র্যাঙ্ক অফ ট্রান্সফরমেশন। ওকে, বোঝা গেছে? জি স্যার। আমার কথা বোঝা গেছে? মনে করো ট্রান্সফরমেশন যে থাকবে তার র্যাঙ্ক হবে ইমেজ অফ টি এর ডাইমেনশনের মান। ইমেজ অফ টি কারা? টি এর ডাইমেনশন। যারা ইউ এর সদস্য, যারা ওই যে বি এর সদস্য যারা। বিয়ের সদস্য। এখন বিয়ের সদস্য ইমেজ। বি এর সদস্যগুলা, মনে করো বি এর সদস্য আমি ধরো এই পেলাম 1 1 1, আরেকটা পেলাম 1 0 1, আরেকটা পেলাম 0 0 1। বি এর সদস্য খালি এগুলো পেলাম। তাহলে এটা যদি আমি ম্যাট্রিক্স আকারে সাজাই, 1 1 1 1 0 1 0 0 1, এটাকে তুমি ইটাগোন আকারে যদি সাজাও তাহলে 1 1 1, তাহলে বিয়োগ করে দাও, এখানে জিরো, এখানে -1, এখানে জিরো, আর এখানে জিরো জিরো, এখানে 1। তিনটা নন জিরো রো। নন জিরো রো কয়টা? নন জিরো রো তিনটা। তাইলে এই ইমেজের র্যাঙ্ক হবে কত? 3। তার মানে ট্রান্সফরমেশনের র্যাঙ্ক হবে 3। আমার কথা বোঝা গেছে? তার মানে ইমেজ সেট থেকে ভেক্টর গুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে তার র্যাঙ্ক বের করলে যতটা র্যাঙ্ক আসবে সেটাই হবে, ডাইমেনশন যত আসবে সেটাই হবে তার এই যে ট্রান্সফরমেশনের র্যাঙ্ক। বোঝা গেছে না বুঝা নাই? বুঝছি নাকি আবার বলা লাগবে? বুঝছি স্যার। ওকে। এখন দেখো, আমি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো টি ইজ এ ট্রান্সফরমেশন যেটা R4 স্পেস থেকে R4 স্পেসে সম্পর্ক তৈরি করে। R4 স্পেস থেকে R4 স্পেসে সম্পর্ক তৈরি করে, যেখানে ট্রান্সফরমেশনটা ডিফাইন করা হয়েছে এক্স ওয়াই জেড কমা টি ইকুয়াল টু এক্স কমা ওয়াই কমা জিরো কমা জিরো। বুঝছো? তাহলে এটার ইমেজটি কত হবে বলতো? ইমেজটি কত হবে? ইমেজটি হবে এক্স ওয়াই, আর বাকিটা জিরো জিরো। আমার কথা বুঝছো না বুঝছো নাই? এটা ক্লিয়ার কিনা দেখ। জেড এর মান জিরো, জিরো। টি এর মান জিরো, তাহলে জেড এবং এটা জিরো হবে। এক্স এবং ওয়াই যে কোনো মান হতে পারে, তাহলে এটা হলো। ওকে, বোঝা গেছে না বোঝা যায়নি এতটুকু? বোঝা গেছে কি? এখন খেয়াল জি করো, স্যার। আমি যদি আমি যদি এইটার ম্যাট্রিক্স বের করি, এখানে আমার এক্স এর মান আর ওয়াই এর মান, আমি নানা ধরনের মান হইতে পারে। এক্স এবং ওয়াই এর কি হইতে পারে? নানা ধরনের মান হতে পারে। তো সেই কারণে এই দুইটাই নন জিরো অনেকগুলো মান পাবো, সেটাকে আমি সাজাইলে আমি এটার র্যাঙ্ক বের করতে পারবো। র্যাঙ্ক অফ টি সমান আমি দিব 2। বুঝছি না বুঝিনি? এখন আমি, তার মানে কি, এখানে যতগুলা নন জিরো থাকবে সেখান থেকে, সেই ভেক্টর গুলা থেকে তার র্যাঙ্ক আমি বুঝে নিতে পারবো। ঠিক একই রকম, এটা যদি কার্নেল বের করো, কার্নেল অফ টি, কার্নেল অফ টি কারা কারা হবে বলো তো? কার্নেল কার কার সাথে সম্পর্ক তৈরি করে? এক্স ওয়াই জেড টি। এটা সম্পর্ক তৈরি করবে জিরো জিরো, জেড তো জিরোর সাথে সম্পর্ক তৈরি করে, টি জিরোর সাথে সম্পর্ক তৈরি করে। কার্নেল হওয়ার জন্য আমার কি হতে হবে? আমার এই প্রথম এলিমেন্ট এবং দ্বিতীয় এলিমেন্ট জিরো হতে হবে। তার মানে এক্স মাস্ট বি জিরো হতে হবে, ওয়াই মাস্ট বি জিরো হতে হবে। আর জেড এর যে কোনো মানের জন্য শর্তটা কি বলছে? জেড এর যে কোনো মানের জন্য
সে সম্পর্কটা জিরো, তাহলে জেড এর যে কোনো মান টি এর যে কোনো মান আসতে পারে। এটা হচ্ছে কার্নেলের সেট। তো কার্নেলের সেটে নন জিরো কয়টা উপাদান আছে? দুইটা। তাহলে কার্নেলের র্যাঙ্ক হবে কত? কার্নেলের র্যাঙ্ক হবে 2। কার্নেলের র্যাঙ্কে বলা হয় নালিটি, নালিটি অফ টি। নাল নালিটি অফ টি হচ্ছে কার্নেলের র্যাঙ্ক, আর র্যাঙ্ক অফ টি হচ্ছে ইমেজের র্যাঙ্ক। ক্লিয়ার? বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন দেখো, আমাদের এখানে কিছু ইনফরমেশন আমার জানা থাকতে হবে। যেমন ধরো, তোমার কাছে এ একটা ম্যাট্রিক্স আছে যার অর্ডার হচ্ছে m/n। ধরো এ একটা ম্যাট্রিক্স আছে যার অর্ডার হচ্ছে m/n। ঠিক আছে? তাইলে র্যাঙ্ক অফ এ প্লাস নালিটি অফ এ সমান নাম্বার অফ কলাম। নাম্বারস অফ কলাম, কলাম এ, নাম্বার অফ কলামস। এই যে এ, এ এ ম্যাট্রিক্সের কলাম কত? এন সংখ্যক, নাম্বার অফ কলাম অফ এ অর্থাৎ এন। এটা মনে রাখতে হবে। র্যাঙ্ক অফ এ প্লাস নালিটি অফ এ সমান নাম্বার অফ কলাম, এটা মনে রাখতে হবে। ঠিক আছে? এরপরে আবার র্যাঙ্ক অফ এ প্লাস প্লাস নালিটি অফ এ ট্রান্সপোজ সমান কি হবে? এখানে নর্মাল নালিটি ছিল, তখন কলাম হয়েছে, ট্রান্সপোজ করলে কি হবে? নাম্বার অফ সারি, রোজ হবে। সারি হবে। নাম্বার অফ রোজ অফ এ, তাহলে কত হবে? এম হবে। এটা মনে রাখতে হবে। ঠিক আছে? কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক, ম্যাট্রিক্সের র্যাঙ্ক মানে তার ট্রান্সপোজের র্যাঙ্ক সমান, এটা মনে থাকলে জানো। ওকে, কোন ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং তার ট্রান্সপোজের র্যাঙ্ক সমান, এটা দ্বারা বোঝায় যে কলাম র্যাঙ্ক, কলাম র্যাঙ্ক ও সারি র্যাঙ্ক সমান। এটা দ্বারা বোঝায় কলাম র্যাঙ্ক ও সারি র্যাঙ্ক সমান। বুঝছো? এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, কলাম র্যাঙ্ক এবং সারি র্যাঙ্ক সমান। ঠিক আছে? ওকে, এরপরে আরেকটা থিওরি আছে যেটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এরকম: নালিটি অফ এ, নালিটি অফ টি প্লাস র্যাঙ্ক অফ টি সমান ডাইমেনশন অফ ইএফ। এটা মনে রাখতে হবে। বুঝছি? ওকে, ঠিক আছে। ওকে, এতটুকু বোঝা গেলে আমরা ট্রান্সফরমেশনের আমরা এমসিকিউ সলভ করতে পারবো। ওকে, এখন 1 নাম্বার, 1 নাম্বার, সে ট্রান্সফরমেশন কিনা। যেহেতু এটা মূল বিন্দু না, তাহলে সে ট্রান্সফরমেশন হবেই। বুঝছি না বুঝি নাই? কারণ টি এক্স কে তুমি মনে মনে ধরো ওয়াই, ওয়াই ইকুয়াল টু 4x, মূল বিন্দুগামী সরলরেখা। তার মানে সে হচ্ছে লিনিয়ার। বুঝেছি? এটা লিনিয়ার জি স্যার। না, কারণ ধ্রুবক থাকা যাবে না। লিনিয়ার লাইনের ফাংশন কিন্তু ধ্রুবক থাকা যাবে না, আমি বলেছিলাম, মনে আছে? এখানে কনস্ট্যান্ট জি টার্ম স্যার। আছে, তাই এটি লিনিয়ার নয়। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সাইন এক্স, সাইন এক্স লিনিয়ার না, আমি বলছিলাম, মনে আছে? নয়। জি স্যার, সাইন সাইন এক্স এক্স লিনিয়ার। লিনিয়ার না, লিনিয়ার আমি নয়। বলছিলাম। ঠিক আছে? সাইন এক্স লিনিয়ার না। ওকে, তাহলে সাইন এক্স লিনিয়ার না। এটা কোনো কথা হইলো? হ্যাঁ, সাইন এক্স লিনিয়ার না। এরপরে
দেখো, এটা এবং এটা দুইটাই লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার হবার জন্য কি হইতে হবে? তাদের যোগের শর্ত এবং স্কেলার মাল্টিপ্লিকেশনের শর্ত থাকলে লিনিয়ার। আমার কথা বোঝা গেছে? তাহলে এটা লিনিয়ার হবে। এটা লিনিয়ার না, স্কোয়ার থাকলে লিনিয়ার হয় না, জানা আছে? স্কোয়ার থাকলে জি স্যার। লিনিয়ার জি হবে স্যার। না। 6 নাম্বার, এটা লিনিয়ার হবে। এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এইগুলা থাকলে লিনিয়ার, মানে এক ঘাতের, কিন্তু ধ্রুবক থাকা যাবে না, তাহলে সে হবে লিনিয়ার। বুঝছি না বুঝি নাই? জি স্যার। মডুলাস ফাংশন লিনিয়ার না। কেন লিনিয়ার না? কারণ এ প্লাস বি এর মুড ইজ লেস দেন ইকুয়াল টু মুড এ প্লাস মুড বি, পড়ছিলাম, মনে আছে না মনে নাই? জি স্যার। লিনিয়ার হওয়ার জন্য জি স্যার। আমাদের শর্ত হইতে হইতো এরকম এ প্লাস বি, কারণ মডুলাস অফ এম এখানে প্লাস মডুলাস অফ বি। এরকম হওয়ার কথা, এটা তো এরকম না। সেজন্য মডুলাস ফাংশন লিনিয়ার না। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বোঝা গেছে? জি হ্যাঁ। স্যার। লন জি স্যার। এক্স, জি স্যার। লন এক্স কিরকম? লন অফ এক্স প্লাস ওয়াই সমান কি আমরা লন অফ এক্স প্লাস লন অফ ওয়াই লিখতে পারি? পারি না। লন গুণ এরকম আকারে লন থাকলে এ লেখা ইন্টু যায়, লন অফ বি। লন এক্স প্লাস লন ওয়াই লেখা যাইতো, কিন্তু আমার তো লিনিয়ার ফাংশনে প্রথমে দুইজন যোগ আকারে থাকবে, পরে দুইজন পৃথক যোগ আকারে থাকবে। লন এক্স প্লাস ওয়াই ইজ নট ইকুয়াল টু লন অফ এক্স প্লাস লন অফ ওয়াই, তাহলে লন এক্স লিনিয়ার ফাংশন না। বুঝছি না বুঝি নাই? জি স্যার। জিরো জিরো অবভিয়াসলি লিনিয়ার ফাংশন, জিরো জিরো অবভিয়াসলি, জিরো জিরো থাকলে এটাকে জিরো ম্যাপিং বলা হয়, জিরো ম্যাপিং হচ্ছে লিনিয়ার ফাংশন। ওকে, এখন দেখো, টি অফ এক্স ওয়াই, 2x 3xy, এটা লিনিয়ার না, কারণ এখানে দুইজন গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে এটা দ্বিঘাত হয়ে যাচ্ছে না? এটার পাওয়ার 2 আর এটার পাওয়ার জি কত, স্যার। 1। এটা লিনিয়ার হবে। বুঝছো না। না বুঝো নাই? ওকে, আমরা বেসিক পড়ার সময় পড়ছিলাম ডিফারেন্সিয়েশন লিনিয়ার, পড়ছিলাম না পড়ি নাই? জি স্যার। পড়ছিলাম ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন দুইটাই লিনিয়ার অপারেটর বলা যায় নাকি যায় না? পড়ছিলাম। তাহলে এখানে দেখো জি স্যার, কয়বার যাই স্যার। ডেরিভেটিভ করা আছে? দুইবার ডেরিভেটিভ, দুইবার দুইবার। ডেরিভেটিভ থাকুক আর যাই থাকুক, এটা যেহেতু ডিফারেন্সিয়েশনের কথা বলছে, সেজন্য এটা হচ্ছে লিনিয়ার। বুঝছি না বুঝি নাই? কিউব আছে, কিউব থাকলে লিনিয়ার হবে না, ক্লিয়ার এটা নয়। লিনিয়ার হবে না। বুঝছো না বুঝো নাই? এক ঘাত থাকলে জি লিনিয়ার স্যার। হয়, 13 নম্বর লিনিয়ার। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ওকে, এখন দেখো, এটা টি এক্স ইকুয়াল টু 7x+0, জিরো মানে নাই, তাহলে ওয়াই ইকুয়াল টু 7x, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ অলওয়েজ লিনিয়ার। বুঝছি না বুঝি ক্লিয়ার। নাই? 15 নম্বর দ্বিতীয় পার্টে এক্স ওয়াই আছে, তাহলে লিনিয়ার হবে না। বুঝছি না বুঝি নাই? 16 নম্বর বুঝছি স্যার। দেখো, টি ইজ এ ম্যাপিং R2 to R2, টি এক্স ওয়াই ইকুয়াল টু 2x 2y, এটা লিনিয়ার, এটা লিনিয়ার। বুঝছো না বুঝো নাই? বোঝা গেছে? জি স্যার। এখন দেখো এটা লিনিয়ার কিনা। এটা লিনিয়ার হবে না, ধ্রুবক থাকলে না স্যার। লিনিয়ার হয় না বলছিলাম, মনে আছে? না স্যার। 18 নম্বর লিনিয়ার হবে, এক ঘাতের চলক থাকলে লিনিয়ার। বুঝছি না বুঝি নাই? হ্যাঁ। নিচের কোনটি লিনিয়ার অপারেটরের একটি বৈশিষ্ট্য? লিনিয়ার অপারেটরে জিরো সব সময় জিরোর সাথে ম্যাপিং করবে, কারণ আমি লিনিয়ার অপারেটর কি করছিলাম, এখানে জিরো জিরোর সাথে সবসময় ম্যাপিং করে। এটা হচ্ছে, বাকিগুলো হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু অলওয়েজ জিরো জিরোর সাথে ম্যাপিং করবে, এটা হচ্ছে লিনিয়ার অপারেটরের বৈশিষ্ট্য। ঠিক আছে না বুঝি নেই? হ্যাঁ। বুঝছি স্যার। এফ প্রাইম, একবার আচ্ছা স্যার। ডেরিভেটিভ, ডেরিভেটিভ আদাব স্যার। অবশ্যই লিনিয়ার। আদাব। তুমি স্যার জানো না নাকি? টিউশন, স্যার টিউশন এখনো টিউশনে ছিল? আসতে লেট হইছে। জি স্যার। ওকে ওকে, সমস্যা নাই, রেকর্ড ক্লাসটা দেখে নিবা, সমস্যা নাই, আগের অংশ। হ্যাঁ। ওকে, জি এখন স্যার। দেখো, দ্বিঘাত আছে, দ্বিঘাত, দ্বিঘাত হলে লিনিয়ার হবে নাকি হবে না? হবে না স্যার। হবে না। তাহলে লিনিয়ার কিভাবে হবে না হবে সেটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। বাকি এমসিকিউ গুলো দেখে যেগুলো প্রবলেম থাকবে সেগুলো আমাকে বলবা, নাকি? সব তো আর বুঝাই দেওয়ার দরকার নাই নাকি? যেহেতু জি বেসিকটা স্যার। আলাপ করে ফেলছি, তাহলে তোমরা নিজেরা দেখে একটু বোঝার চেষ্টা করো, যদি না পারো সেগুলো আমাকে বলবো। হ্যাঁ।
27। আজকে আমরা দুইটা শেষ করব, আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের পরে শেষ করব আর কি। আজকের ক্লাসটা একটু লম্বা হবে, বিরক্ত হইও না, কি আর করা, সামনে পরীক্ষা, একটু লম্বা করে জি নেই স্যার, জি স্যার, নাকি। জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, কার্নেল টি মানে কি? যেসব ভেক্টর ইনপুট ভেক্টরকে আউটপুট কত দেয়, জিরো দেয়। কারণ যারা জিরোর সাথে সম্পর্ক তৈরি করে তারাই তো আমার কার্নেল নাকি। তাহলে জি স্যার, জিরোর সাথে আউটপুট যারা। যে জিরো দিবে সেটা হচ্ছে কার্নেল অফ টি। কি কার্নেল অফ টি সমান, আমি কি দিব, ইউ, সাচ দ্যাট টি অফ ইউ ইকুয়াল জিরো। এটা হচ্ছে কার্নেল অফ টি। তাহলে আউটপুট কত দিচ্ছে, জিরো দিচ্ছে। তাহলে বি ইজ মাই আনসার। বুঝছো? ওকে, কার্নেল টি, যদি কার্নেলটিতে শুধুমাত্র জিরো থাকে আর কেউ যদি না থাকে, তখন তাকে বলা হবে ইনজেক্টিভ ফাংশন। এটা মনে থাকে যেন। ঠিক আছে, ইনজেক্টিভ ইনজেক্টিভ ফাংশন। ফাংশন। ওকে, এখন দেখো, টি অফ এক্স ওয়াই এর কার্নেল কি? এটার কার্নেল কি হবে? ওয়াই তো অলওয়েজ জিরোর সাথে সম্পর্ক তৈরি করতেছে নাকি। এখন হ্যাঁ, মনে করো, ওয়াই এর জন্য চিন্তা করার দরকার নাই, এক্স যদি জিরো হয় তাহলে কার্নেলটা জিরো হবে। তার মানে কি হবে, জিরো, জিরো জিরো। জিরো কমা ওয়াই। জিরো ওয়াই। জি স্যার। বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি। জি স্যার। ওকে, 30 নম্বর, নিচের কোনটি লিনিয়ার ফাংশন নয়? এটা পারবো। নিচের কোনটি সবসময় ইমেজের একটি উপগুণন হবে? ঠিক আছে, নিচের কোনটি ইমেজের একটি সবসময় উপগুণন হবে? এটা হচ্ছে জিরো ভেক্টর। মনে করো, আমি জিরো ভেক্টর সবসময় নিজের সাথে ম্যাপিং করে, সেই কথাটাই বলছি। জিরো ভেক্টর বাকিরা জিরোর সাথে ম্যাপিং করুক, সমস্যা নাই, কিন্তু জিরো অলওয়েজ কার সাথে ম্যাপিং করবে, জিরোর সাথে। জিরো আর কার সাথেও করবে না, সে খালি জিরোর সাথে ম্যাপিং করবে, সেই কথাই বলছি। জিরো। ওকে, একটি লিনিয়ার ম্যাপ R3 থেকে R2 সর্বাধিক কত ডাইমেনশনের ইমেজ তৈরি করতে পারে? ঠিক আছে, এখন এখন দেখো, এখানে R2 লেখা আছে, তাহলে তার ডাইমেনশন কত হবে, 2 হবে। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। কত ডাইমেনশনের ইমেজ, ইমেজ কত নম্বর সেটে থাকে? ইমেজ হচ্ছে দ্বিতীয় সেটকে ইমেজ বলা হয়। দ্বিতীয় সেটে যেটা সম্পর্ক তৈরি করবে প্রথম সেটের সাথে, তাদেরকে ইমেজ বলা হয়। তাহলে আমরা কি বলতে পারি, R2 হচ্ছে ইমেজের ডাইমেনশন, R2 এর ডাইমেনশন কত, 2। তাহলে সর্বোচ্চ 2 ডাইমেনশন তৈরি করতে পারবে। বুঝেছি? জি। জি স্যার। ওকে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, এটা দেখো। কোন লিনিয়ার ট্রান্সফরমেশনের কার্নেলের ডাইমেনশন 2, ডোমেইন হচ্ছে R5, তাহলে ইমেজের ডাইমেনশন কত হবে? তাহলে আমরা এই যে র্যাঙ্ক নালিটি থিওরেম অনুসারে আমরা কি, আমাদের সূত্র ছিল এরকম, ডাইমেনশন অফ ইমেজ অফ টি, যেমন আমাদের সূত্রটা কি ছিল, র্যাঙ্ক অফ টি, র্যাঙ্ক অফ টি টি প্লাস নালিটি অফ টি সমান ডাইমেনশন অফ ইউ ছিল নাকি। ডাইমেনশন অফ ইউ ছিল না? তাহলে জি স্যার, ডাইমেনশন খেয়াল হচ্ছে। করো, ডাইমেনশন অফ ইউ কত, ডোমেইন হচ্ছে 5, তাহলে এটা এখানে হবে 5। বুঝছি? কার্নেল, জি স্যার। কার্নেল মানে কি, নালিটি, নালিটি ডাইমেনশন কত, 2। দুই। তাহলে ইমেজের ডাইমেনশন বের করতে হলে কত লাগবে, 5 থেকে 2 গেলে তিন। 3। তিন। বুঝছি না বুঝি নাই? বুঝছি? ক্লিয়ার? জি স্যার। ওকে, 34, একটি রৈখিক যোগাশ্রী রূপান্তরের শূন্য জগৎ বলতে কি বোঝায়? শূন্য জগৎ, যে সকল উপাদান রূপান্তরের ফলে শূন্য ভেক্টরে রূপান্তরিত হয়। যদি কোনো যুগাশ্রী রূপান্তরের শূন্য জগৎ কেবলমাত্র শূন্য জগতের ধারণ করে, তখন তাকে কি বলা হবে? একটু আগে পড়ছিলাম, শুধুমাত্র কার্নেলে একটা উপাদান পালে ইনজেক্টিভ পড়ছিলাম না একটু আগে। জি এই স্যার। যে দেখো, কার্নেলে যদি একটা উপাদান পালে ইনজেক্টিভ, সেই কথাটা এখানে আবার আসছে, এক এক ইনজেক্টিভ মানে, এখন মনে রাখবা, এক এক। হ্যাঁ। ইনজেক্টিভ। ঠিক আছে, সুন্দর গান যাইবো না একদিন। জি স্যার। জি ওকে। স্যার। যুগাশ্রয়ী রূপান্তরের ইমেজ বলতে কি বুঝো? ইমেজ কোন সেটের সদস্য, দ্বিতীয় সেটের সদস্য। ওকে, যেখানে কি ঘটে, রূপান্তর ঘটে, লক্ষ্য অববাহুর একটি উপগুচ্ছ, অর্থাৎ দ্বিতীয় সেটকে বোঝানো হয়েছে। ওকে,
জি স্যার। দ্বিতীয় সেটের কথা জি বলা স্যার। আছে যেখানে কি হয়, রূপান্তর ঘটে। ওকে, একটি যুগাশ্রী রূপান্তর র্যাঙ্ক বলতে কি বোঝায়? র্যাঙ্ক, যুগাশ্রী রূপান্তরের র্যাঙ্ক হচ্ছে ইমেজের মাত্রা। পড়ছিলাম, আমি পড়ছিলাম জি না, স্যার। ইমেজ অফ টি এর মাত্রাকে, ইমেজ অফ টি এর ডাইমেনশনকে বলা হয় র্যাঙ্ক অফ টি। হ্যাঁ। বুঝছি। উম আর এগুলা, আর আমার মনে হয় আর এখানে এত বেশি সমস্যা থাকার কথা না। এখানে 50টার মতো এমসিকিউ আছে। ও আচ্ছা, এটা এটা আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের ম্যাট্রিক্সের কিছু টপিক শর্ট ট্রিক আকারে দেওয়া আছে, খুব স্পেশাল। এটা একটু বুঝে নাও। এই 1 মিনিট আছে, এক জি মিনিটের স্যার। মধ্যে শেষ করতে পারবো। তোমাকে এটা বলবে যে ম্যাট্রিক্স পলিনোমিয়াল, ম্যাট্রিক্সের প্রশ্ন। তোমাকে এরকম একটা ম্যাট্রিক্স দিয়ে বলবে যে এফ অফ এক্স এর মান এত হলে এফ অফ এ সমান কত। অর্থাৎ তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেয়া আছে এবং একটা ফাংশন দেয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, এখন ওই জি। ফাংশনে চলকের বদলে যদি ম্যাট্রিক্স বসো, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা আসবে তার নাম কি হবে? এটা বের করা খুব সহজ। যদি তোমার কাছে এই অঙ্কগুলা করার জন্য তোমাকে যে ম্যাট্রিক্সটা দিবে সেটা ম্যাক্সিমাম সময় হবে ডায়াগোনাল। ওকে, এখন জি ডায়াগোনাল স্যার। ম্যাট্রিক্সে যারা থাকবে, যে মান থাকবে, সেই মানগুলা দিয়া এই সমীকরণটা সিদ্ধ, এই ফাংশনটা সিদ্ধ হয় কিনা সেটা প্রথমে টেস্ট করবা। এখানে এই জিরো, ফাংশনটাই ফোর, যদি 2 বসাই জিরো হচ্ছে, 3 বসালে জিরো জিরো। হয়। জিরো হয় নাকি হয় না? জি স্যার। হ্যাঁ, হবে স্যার। তাহলে জি স্যার। আমার ডায়াগোনাল যদি না এলিমেন্ট গুলো চার। বসিয়ে যদি, জি, শুরু করব। জি স্যার। ওকে, তাহলে দেখো, এই ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি বসিয়ে আমি ফাংশনটার মান জিরো পাই। স্যার, জি, দুই দিন চার। কানু, চার দুই কিছু নম্বর। জি স্যার। কিছু বলতেছো? না স্যার, না, আমি হিসাব করতেছি। ওকে, তাহলে স্যার জিরো। যদি যদি ডায়াগোনাল এলিমেন্ট পুরো বসিয়ে ফাংশন যদি জিরো, তাহলে ওই ফাংশনের ম্যাট্রিক্স পলিনোমিয়াল অলওয়েজ জিরো হবে, এটা মনে থাকে যেন। ডায়াগোনাল এলিমেন্ট গুলো বসিয়ে ফাংশন যদি জিরো হয়, তাহলে ফাংশনের পলিনোমিয়াল, ম্যাট্রিক্স পলিনোমিয়াল মাস্ট বি জিরো হবে। দেখো, জি স্যার। ডায়াগোনাল উপাদান কত আছে? 2 আছে। 2 এই ফাংশনটাই বসে, 24 তারিখ পর্যন্ত বাজার তার মানে হয় হয়। আমরা কি বলবো? এই দিন ফাংশনটা যায় না না। ম্যাট্রিক্স পলিনোমিয়াল জিরো হবে। বাকি সবগুলো একই রকম। দেখো 2 নম্বরটাই দেখো, ডায়াগোনাল স্যার বরাবর 1 এবং 4 আছে। জি, জি স্যার। স্যার, 1 নম্বরটা মিস করছি স্যার, এই যে রেকর্ডটা, এই এই যে দুই ক্লাসটা। নম্বর বুঝাইলে 1 নম্বর বুঝতে পারবে। আচ্ছা স্যার। 1 এবং 4 আছে। আমি কি করব? এই এলিমেন্ট গুলা ফাংশনে বসে বসায় জিরো হয় কিনা সেটা চেক করবো। দেখো, এখানে যদি 1 বসাই, তাহলে 1 - 5 × 1 প্লাস -5 ফোর + 4 0। এবং 4 বসাই, 4 যদি বসাই তাহলে এখানে আসবে 16, লো। এখানে আসবে 20, এটাও আসবে 0। জিরো। তার মানে ডায়াগোনাল উপাদান দুটার জন্য জিরো আসতেছে। তাহলে এফ অফ এ সমান জিরো হবে, শেষ। জি স্যার, বুঝছি স্যার। তার মানে বাকি সবগুলো অঙ্ক একই রকম। এগুলো ম্যাট্রিক্স জি স্যার। পলিনোমিয়ালের এই ধরনের অঙ্ক থাকবে, মনে হবে যে খুব কঠিন, এত বড় কেমনে করবো, কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করলে ইজিলি মিলাই নিতে পারবে। বুঝেছি। জি স্যার, স্যার, সবগুলো সবগুলা কিন্তু জিরো। সবগুলা ম্যাথে কি স্যার। স্যার একই একই মেথড? সো এই হ্যাঁ, ডায়াগোনালের। এইগুলা দেখো, সবগুলা কিন্তু ডায়াগোনাল, সবগুলা ডায়াগোনাল, সবগুলা জিরো ডায়াগোনাল, থাকবে। তাহলে সবগুলা তো স্যার ডায়াগোনাল। সব মুদ্রা যেগুলো জিরো, এগুলো আনসার দিয়ে দিব। ইয়েস, যদি যেগুলোর জন্য জিরো আসবে সেটা হবে উত্তর। ওকে, বুঝছি বুঝছি। স্যার। আচ্ছা, বুঝতেছি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের পড়া। আমরা এখন যাব আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের পড়াতে। ওকে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে।
আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের আগে কি একটু বেসিক বলা লাগবে না বেসিক লাগবে না? বেসিকটা বললে ভালো হয়। একটু বেসিকটা বলুন স্যার। বললে ভালো হয় নাকি? ওকে। জি স্যার। ওকে, আমি তাহলে একটু বেসিক বলি, হ্যাঁ। একটু বেসিক বলি, তাহলে আমরা এই পেজে যাই। ব্ল্যাঙ্ক পেজ, যেখানে বেসিক একটু বুঝাই দিব। ওকে, আমরা একটু আগে যে টপিকটা আলোচনা করছি সেটা কিন্তু ম্যাট্রিক্স পলিনোমিয়াল ছিল নাকি? ওকে, এখন হুম। দেখো, মনে করো প্রথম যে সাইফুল, সাইফুল তোমার ইয়েটা অফ করো। মিউট করার দরকার যারা কথা বলে বাইরে থেকে। হ্যাঁ, মিউট মিউট করো। না, আমারটা সমস্যা না তো, অন্য কারোর। আচ্ছা, যাই হোক, যার হয় সে মিউট করে ফেলো, অসুবিধা নাই। মানে যখন কথা বলবো তখন আনমিউট করে কথা বলবো, না এটা তো দরকার নাই, মিউট থাকলেও আর যা না থাকলেও যা একই কথা তো। তোমার তো খালি লেকচারটা শুনতে হবে। যখন মনে হচ্ছে যে এই টপিকটা বুঝতে পারতেছে না, তখন আনমিউট করে কথাটা বলে ফেলো। ওকে। জি স্যার। আচ্ছা, এখন এখন দেখো, আমার কাছে মনে করো একটা পলিনোমিয়াল, প্রথমে বুঝি পলিনোমিয়াল। পলিনোমিয়াল কি? মনে করো এফ অফ এক্স ইকুয়াল টু এ নট এক্স টু দি পাওয়ার এন, এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, ডট 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 আপ টু এ এন, এরকম থাকলো। যেখানে এন জিরো হতে পারবে অথবা এন ন্যাচারাল নাম্বার হতে পারবে, তখন তাকে বলা হবে পলিনোমিয়াল। পলিনোমিয়াল। তাহলে পলিনোমিয়াল কি? এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে পলিনোমিয়াল। কারণ এক্স এর পাওয়ার কি হতে পারবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারবে অথবা জিরো হতে পারবে। বুঝেছি, এরা হচ্ছে পলিনোমিয়াল। আমার কথা বোঝা গেছে? কিছু ওকে, এখন ম্যাট্রিক্স পলিনোমিয়াল কি? এই পলিনোমিয়ালে চলকের বদলে যদি আমি একটা ম্যাট্রিক্স বসাই, তখন এক্স স্কোয়ার প্লাস টু প্লাস ওয়ান এরকম আসবে নাকি আসবে না? তখন আর এক্স এর সমীকরণ হিসেবে না হয়ে ম্যাট্রিক্সের সমীকরণ, ম্যাট্রিক্সের বহুপদী আকারে দেখায়, সেটাকে বলা হয় ম্যাট্রিক্স পলিনোমিয়াল। আমার কথা বোঝা গেছে? জি স্যার। বুঝছি। জি স্যার। এখন এই ম্যাট্রিক্স পলিনোমিয়ালে যদি জিরো হয়ে যায়, আমি ম্যাট্রিক্স একটা ম্যাট্রিক্স বসানোর, ম্যাট্রিক্স পলিনোমিয়ালটা জিরো হয়ে গেল, তখন এ হলো এফ অফ এ ম্যাট্রিক্স বহুপদীর মূল বা সমাধান বা বীজ। ওকে, তার মানে যে ম্যাট্রিক্সটা একটা ম্যাট্রিক্স পলিনোমিয়ালকে স্যাটিসফাই করবে তাকে বলা হয় ম্যাট্রিক্স পলিনোমিয়ালের রুট। আমার কথা বোঝা গেছে? আমরা একটু আগে যে টপিকটা পড়ছিলাম, কি করছি? আমি প্রথমে একটা পলিনোমিয়াল দিলাম, কত? এক্স স্কোয়ার মাইনাস 5x+6। ওকে, আমি এ একটা ম্যাট্রিক্স দিলাম। সাপোজ ধরো এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, কত? 1 0, সরি এখানে এটা 6 দাও, এটা আমি একটু চেঞ্জ করে লিখি। এটা কমন সবসময় x² 5x দিচ্ছি, এটা না দিয়ে একটু চেঞ্জ করে দিই। আমি দিলাম x² - 6x+5। ওকে, এখন দেখো এটা একটা পলিনোমিয়াল কিনা। এটা পলিনোমিয়াল হবে, জি কারণ স্যার। পাওয়ার কি? জি স্যার, পড়ে যাও। ধনাত্মক পূর্ণ পাওয়ার সংখ্যা। পজিটিভ। ওকে, এখন আমি একটা ম্যাট্রিক্স লিখলাম। ওকে, এখন এই ম্যাট্রিক্সের মান এখানে বসালে জিরো হয় কিনা সেটা একটু আগে আমরা চেক করছিলাম। কিভাবে? ডায়াগোনাল জি। গুলা বসাও, ডায়াগোনালের মান বসায় জিরো হচ্ছে। এফ অফ ওয়ান এর ওয়ান সমান জিরো, ফাইভ এফ অফ ফাইভ এর সমান জিরো, তাইলে এফ অফ এর সমান জিরো হবে জিরো। নাকি হবে না? ওয়ান হবে। সময় জিরো হবে স্যার। জি স্যার, হবে। জিরো হবে তাহলে স্যার, হ্যাঁ। আমরা বলতে পারি যে ফাইভ এফ অফ এ 25। ম্যাট্রিক্স পলিনোমিয়াল এর পলিনোমিয়ালের রুট বা মূল হচ্ছে এ, বলা যাবে নাকি যাবে না? যাবে স্যার। তাহলে যে সমীকরণকে স্যাটিসফাই করে সে হচ্ছে বহুপদী সমীকরণ, বহু ম্যাট্রিক্স পলিনোমিয়ালের কি? রুট। বুঝছি না মূল। বুঝি নাই? জি স্যার, বুঝছি স্যার। এতটুকু ক্লিয়ার? ওকে, জি স্যার। এখন মনে করো আমরা লিনিয়ার ট্রান্সফরমেশন পড়ছিলাম না?
লিনিয়ার ট্রান্সফরমেশনে কি ছিল? স্যার টি এই যে ট্রান্সফরমেশন ইউ টু ভি না দিয়ে ইউ আমি দিলাম প্লাস ভি টু ভি। যদি নিজেদের মধ্যে ট্রান্সফরমেশন হয় তখন তাকে কি বলা হয়? তখন টি কে বলা হয় লিনিয়ার অপারেটর। অপারেটর বলছি অপারেটর না? মনে আছে না মনে নাই? মনে আছে স্যার। টি কে বলা হবে লিনিয়ার অপারেটর। ওকে, অপারেটর তাহলে ধরি টি হচ্ছে একটি লিনিয়ার অপারেটর। এই কথাটা বলার সাথে তুমি কি করবা? ধরি টি হচ্ছে একটা লিনিয়ার অপারেটর, তাহলে টি ইজ এ লিনিয়ার অপারেটর, ভি টু ভি লিখতেই হবে, আর কোনো উপায় নেই। ওকে, এই লিনিয়ার অপারেটরে ধরো একটা পলিনোমিয়াল আছে ল্যামডা, এফ অফ ল্যামডা, যেটা হচ্ছে এ জিরো ল্যামডা জিরো, এ ওয়ান ল্যামডা ওয়ান, ল্যামডা ওয়ান এ টু ল্যামডা স্কোয়ার, এরকম এ এন ল্যামডা এন, ল্যামডা পাওয়ার এন। ওকে, এ এন ল্যামডা পাওয়ার এন, এটা পলিনোমিয়াল কিনা আমাকে বল। এটা পলিনোমিয়াল স্যার এটা। পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল। এখন এই পলিনোমিয়ালে যদি ল্যামডার বদলে টি বসাই তাহলে কি ম্যাট্রিক্স আসবে? পলিনোমিয়াল। না না, একটু পরে। আচ্ছা আচ্ছা। ম্যাট্রিক্স তো বসাইনি, বসাইছি টি। টি কি ও অপারেটর আচ্ছা না? আচ্ছা। জি স্যার। লিনিয়ার লিনিয়ার ট্রান্সফরমেশন। টি লিনিয়ার হচ্ছে অপারেটর। অপারেটর। যদি অপারেটর বসাই তাহলে কি আসবে? এ নট টি নট প্লাস এ ওয়ান টি ওয়ান এ টু টি স্কোয়ার, এরকম যাবে নাকি যাবে না? এ এন জি টি স্যার যাবে। যাবে নাকি যাবে না? তখন এই যাবে স্যার। জায়গাটাকে বলা হবে, এই জায়গাটাকে বলা হবে লিনিয়ার অপারেটরের বহুপদী, বলা হবে লিনিয়ার কি অপারেটর এর কি বহুপদী। ম্যাট্রিক্স বহুপদী থেকে ডিফারেন্ট একটা টপিক আমরা, বুঝা গেছে? জি স্যার। বুঝছি না লিনিয়ার বুঝি নাই? অপারেটর। জি স্যার বুঝছি স্যার। হ্যাঁ, বুঝা বুঝছি গেছে। স্যার। ওকে, তাহলে লিনিয়ার অপারেটর বহুপদী কিভাবে আসবে সেটা কি ক্লিয়ার? ক্লিয়ার জি স্যার। স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে। এখন এই লিনিয়ার বহুপদী অপারেটরের ধরো একটা মানের জন্য, ঠিক আছে, একটা মানের জন্য আমরা যদি এমন একটা ভেক্টর ল্যামডা ভি যদি পাই, প্রত্যেক অপারেটরের জন্য যদি একটা ভি পাই, তখন তাকে আমরা বলবো আইগেন ভ্যালু। ঠিক আছে, তখন এই ল্যামডাটাকে বলা হবে আইগেন আইগেন ভ্যালু। আইগেন ভেক্টর আইগেন ভ্যালু, ভেক্টর এটাকে বলা হবে ভ্যালু আইগেন। ভ্যালু। একটা হচ্ছে স্কেলারটা হবে ভ্যালু, আর একটা হচ্ছে ভেক্টর। আমার কথা বোঝা আইগেন গেছে? ভেক্টর। জি স্যার। তার মানে আর আমার এই কাছে জন্য কি আইগেন ভ্যালু। একটা লিনিয়ার অপারেটর বহুপদীর, একটা লিনিয়ার অপারেটর বহুপদীর মনে করো কাজ করে, যদি আমি একটা স্কেলার এবং একটা ভেক্টর যদি পাই, তাহলে স্কেলারকে বলা হবে লিনিয়ার আইগেন ভ্যালু, আর ভেক্টরকে বলা হবে আইগেন ভেক্টর। ইজ ইট ক্লিয়ার অর নট? আইগেন ভেক্টর তাহলে আইগেন ক্লিয়ার ভ্যালু। স্যার। কাকে আইগেন ভ্যালু বলা হবে, কাকে আইগেন ভেক্টর বলা হবে, সেটা কি বোঝা গেছে? জি স্যার, স্কেলারে আইগেন ভ্যালু। আইগেন ভ্যালু। আর ল্যামডা আইগেন আইগেন ভ্যালু, আইগেন আইগেন ভ্যালু। ইয়েস। আর ভেক্টরটাকে বলা হবে আইগেন আইগেন ভেক্টর। ভেক্টর। আইগেন আইগেন ভেক্টর। ভেক্টর। ওকে, ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? জি ঠিক স্যার। আছে, এখন আমরা, এখন আমরা আসি, এখন আমরা আসবো হচ্ছে, এখন আমরা আসবো এই টপিকটায়। মনে করো তোমার কাছে এমন একটা স্কেলার থাকলো যার সাথে একটা ম্যাট্রিক্সের, যদি আমি এই প্রক্রিয়াটা অ্যাপ্লাই করি, ল্যামডা আই মাইনাস এ অ্যাপ্লাই করি, তখন এটাকে বলা হবে, তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে এ, এমন একটা স্কেলার আই থাকবে, তার সাথে যদি ল্যামডা আই মাইনাস এ এই প্রক্রিয়াটা করি, তখন নতুন যে মান পাবো তাকে বলা হবে স্বভাবী ম্যাট্রিক্স। একে বলা হবে স্বভাবী ম্যাট্রিক্স, বা ইংরেজিতে বলা হবে ক্যারেক্টারিস্টিক ম্যাট্রিক্স। আমার কথা বোঝা গেছে? এখন এটার যদি আমি মান বের করতে চাই, আমরা সাধারণত ম্যাট্রিক্সের মান বের করতে হলে আমরা কি করব? নির্ণায়ক করব। ম্যাট্রিক্সের মান বের করতে হলে আমরা কি করব?
নির্ণয় করব। নির্ণয় করব। ম্যাট্রিক্সের মান বের করতে হলে নির্ণয় করব। এই মান বের করতে আমি যদি মান বের করতে চাই তাহলে আমি কিভাবে দেব, এবং এই মানটাকে যদি আমি ইকুয়াল 0 ধরে নেই তাহলে ল্যামডার মান হবে। এই ল্যামডার মানগুলো হচ্ছে আইগেন ভ্যালু। এই ল্যামডার এই মানগুলো হচ্ছে আইগেন ভ্যালু। তাহলে তোমাকে এই যে যেখান থেকে তুমি আইগেন ভ্যালু পাবা সেটাকে বলা হবে স্বভাবী সমীকরণ। স্বভাবী সমীকরণ। তাহলে স্বভাবী সমীকরণ কোথেকে আসবো? স্বভাবী ম্যাট্রিক্স থেকে স্বভাবী সমীকরণ পাওয়া যায়। বুঝছি না বুঝি নাই? স্বভাবী ম্যাট্রিক্স থেকে কি পাওয়া যাবে? স্বভাবী স্বভাব সমীকরণ। সমীকরণ পাওয়া যাবে। আর স্বভাবী সমীকরণ থেকে কি পাবো? স্বভাব আইগেন ম্যাট্রিক্স ভ্যালু পাবো। বা আইগেন ভ্যালু। কথাটা কি ক্লিয়ার? কার থেকে কারে পাবো সেটা বোঝা গেছে? জি স্যার। আইগেন ভ্যালু পাওয়ার জন্য আমার স্বভাবী সমীকরণ লাগবে। স্বভাবী সমীকরণ পাবো স্বভাবী ম্যাট্রিক্সের উপর নিকট হতে। ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এই জি জিনিসগুলো স্যার। জানা থাকলে আমরা মোটামুটি আইগেন ভ্যালুর এখন আমরা এমসিকিউ সলভ করতে পারি। বাকিটা এমসিকিউ সলভ করে করে আলাপ করবো। ওকে, এখন খেয়াল করো 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, টি হচ্ছে ভেক্টর স্পেসের উপর একটি লিনিয়ার অপারেটর। এটা কি একটা পলিনোমিয়াল না? এটা পলিনোমিয়াল না? পলিনোমিয়াল। পলিনোমিয়াল। জি হ্যাঁ, স্যার পলিনোমিয়াল। পলিনোমিয়াল পলিনোমিয়ালে স্যার। আমি টি বসালাম। টি বসালে কি হবে? পিটিটার নাম কি? পিটি এর নাম কি হবে? পিটি। পিটি এর নাম কি? পিটি এর নাম হচ্ছে লিনিয়ার অপারেটর পলিনোমিয়াল। পিটি অপারেটর। এর নাম হচ্ছে, হ্যাঁ। yes, লিনিয়ার তাহলে লিনিয়ার অপারেটরের এখানে অপারেটর। বহুপদী। বহুপদী। ওকে, তাহলে মানটা কত আসবে? মান আসবে, এখানে টি বসাও, তাহলে 5 + 3t + t²। এটা অপশন সি তে আছে। বুঝছি না বুঝি নাই? ও আচ্ছা, বুঝছি স্যার। বুঝা গেছে? জি জি স্যার। স্যার। ওকে, এখন দেখো, টি হচ্ছে একটি লিনিয়ার অপারেটর। এফ অফ এক্স হচ্ছে তার মিনিমাল পলিনোমিয়াল বা শূন্য বহুপদী। কারণ পলিনোমিয়ালে আমি কি বলছিলাম, এন এর মান 0 হতে পারবে অথবা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারবে বলছিলাম না? যদি 0 হয় তাহলে কত হবে? 0 এটা হলে তো সি একটাই এফ নম্বর। পদ অফ টি থাকবে, সমান একটা 0। পদ। জি স্যার, টি ঠিক সমান আছে, 0 2 সি নম্বরটা। তাহলে শূন্য তখন তাকে বলা হবে শূন্য বহুপদী। এফ অফ টি শূন্য বহুপদীর জন্য এফ অফ টি সমান 0। বুঝছি? 0। হ্যাঁ। জি স্যার ওকে, বুঝছি। একটি লিনিয়ার অপারেটর হয় এফ অফ এক্স যদি বহুপদী হয়, এফ অফ টি কে আমরা কি বলবো? লিনিয়ার অপারেটর। লিনিয়ার অপারেটরের বহু লি- লিনিয়ার অপারেটর একটি এর লিনিয়ার বহুপদী। অপারেটর। ওকে, একটি বুঝা লিনিয়ার গেছে? অপারেটর, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, লিনিয়ার অপারেটরের উপর বহুপদী প্রয়োগ করার সময় টি নট এর মান কত হয়? তখন সে ওয়ান। ভেক্টর হয়ে যাবে, তখন অভেদ চিত্রণ অবেদ। হয়, অভেদ চিত্রণ। টি নট, খালি টি নট থাকলো। টি নট মানে কি? 1। এখন এটাকে, ওয়ান ওয়ান। যেহেতু সে ম্যাপিং, টি কি একটা ম্যাপিং না, একটা ফাংশন না? ফাংশনের একক ফাংশন। ফাংশনকে বলা হবে অভেদ ফাংশন বা অভেদ চিত্রণ। বুঝছো? জি স্যার। হ্যাঁ, ওকে। হবে। বুঝছি স্যার। হ্যাঁ, দেখো, এ হচ্ছে এন বাই এন ক্রমের একটা ম্যাট্রিক্স, এফ অফ এক্স হচ্ছে বহুপদী। এফ অফ এ দ্বারা কি বোঝায়? ম্যাট্রিক্স পলিনোমিয়াল বুঝায়। ম্যাট্রিক্স পলিনোমিয়াল আমরা কিভাবে বের করবো? ম্যাট্রিক্সের ঘাত এবং অবেদ ম্যাট্রিক্স ব্যবহার করে ম্যাট্রিক্স পলিনোমিয়াল বের করবো। বুঝছো? ম্যাট্রিক্স। জি স্যার। ওকে, যদি একটি ম্যাট্রিক্সের দুটি ভিন্ন আইগেন মান থাকে তবে সংশ্লিষ্ট আইগেন ভেক্টর দুটি কি হবে? ভিন্ন হইলে স্বাধীন, মনে থাকে যেন, ভিন্ন হইলে স্বাধীন হবে। ভিন্ন স্বাধীন হবে। হলে স্বাধীন হবে। এই যে নিচে শর্ত দেওয়া আছে, ব্যাখ্যা বলে দেওয়া আছে, দুটি ভিন্ন আইগেন মানের জন্য পাওয়া আইগেন ভেক্টর সর্বদাই লিনিয়ারলি স্বাধীন হয়। ওকে, হুম, হুম। যদি একটি লিনিয়ার অপারেটরের তিনটি ভিন্ন আইগেন মান থাকে তবে তাদের মধ্যে সম্পর্কিত তিনটি আইগেন ভেক্টর কি ধরনের সেট গঠন করবে? লিনিয়ারলি কি স্বাধীন। হবে? স্বাধীন, স্বাধীন হবে না? স্বাধীন হবে। জি স্যার। স্বাধীন হবে। ওকে, নিচের কোন শর্তে আইগেন ভেক্টর গুলো লিনিয়ারলি নির্ভর হবে? এখন বলছে নির্ভর, আগে ছিল স্বাধীন, এখন নির্ভর। নির্ভর হওয়ার জন্য কি হবে? সব আইগেন আইগেন মান মান সমান হতে গুলো হবে। সমান হয়, সমান হয়। সমান হয়, সমান সমান হলে হয়। নির্ভর, মনে সব থাকে যেন। আইগেন মানের মান সমান হবে।
জি স্যার। সমান হলে নির্ভর, শর্ট ট্রিক এইভাবে মনে রাখো, সমান হলে নির্ভর, অসমান, সমান হলে নির্ভর, অসমান হলে আর স্বাধীন, ভিন্ন এটা হলে মনে স্বাধীন। রাখবা। ইন্ডিপেন্ডেন্ট। এটা এই দুইটা জিনিস এবার লিখে শর্ট নোট আকারে রাখবা, তাহলে ইজিলি মনে থাকবে। বুঝছি? জি জি স্যার। কোন স্যার। ম্যাট্রিক্সকে স্বভাবই বলা হবে, স্বভাবই স্বভাবই। বলা হবে যদি তার সাথে যুগ্ম রাশির গুণফলের মানে সমান হয়। যদি এ এবং এ ট্রান্সপোজ, এ ট্রান্সপোজের গুণ, ঠিক আছে, এবং এ ট্রান্সপোজ এবং এর গুণ যদি সমান হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে স্বভাবী ম্যাট্রিক্স বলা হয়। বুঝছি? জি স্যার। হ্যাঁ, নিচের কোনটি বুঝছি সব স্যার। সময় স্বভাবী হবে? ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স সব সময় স্বভাবী হবে, এটা মনে থাকে যেন। স্কেলার স্কেলার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এর একটা এক্সাম্পল দাও তো। স্কেলার ম্যাট্রিক্স ধরো 1, মনে করো এরকম 5 0 0 0 5 0 0 0 5, এটা হচ্ছে একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এর নিয়ম হচ্ছে কি, ডায়াগোনাল বরাবর সমান মান থাকতে হবে, তারা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। বুঝছি? এখন ডায়াগোনাল বরাবর যদি সমান মান থাকে, মনে করো 5 5 থাকলো, তাহলে এখানে 5 কমন নিলাম, তাহলে কত হলো? 1 0 0 0 1 0 0 0 1, হবে নাকি হবে না? হবে। এখন এই ম্যাট্রিক্সটা যদি এ হয়, তাহলে এ কিন্তু সেম একই জিনিস আসবে, হ্যাঁ। যেখানে দুজনকে মানে পরিবর্তন হবে না। ম্যাট্রিক্সের স্বভাবী বহুপদী কি? ম্যাট্রিক্সকে শূন্য ম্যাট্রিক্সে পরিণত করে একটি নিম্নতম ডিগ্রির এক চলক বহুপদী। স্বভাবী সমীকরণে একটি ম্যাট্রিক্স কোন সমীকরণটি সিদ্ধ করে? সব সময় মনে বহুপদী রাখবা, একচল এফ অফ এ শূন্য সমান ম্যাট্রিক্স জিরো, কোন? এফ অফ জিরো, এফ অফ এ সমান জিরো যদি জি স্যার। দেখানো যায়। জি বুঝছি? স্যার। এটা, জি এই স্যার। শর্ট নোটটা মনে রাখবা। কেলি হ্যামিল্টন উপপাদ্য অনুসারে প্রতিটি বর্গ ম্যাট্রিক্স নিজস্ব ক্যারেক্টারিস্টিক বহুপদী কি করে? স্যাটিসফাই করে। কেলি হ্যামিল্টন উপপাদ্য কি? প্রত্যেক স্কয়ার ম্যাট্রিক্স নিজস্ব ক্যারেক্টারিস্টিক বহুপদীকে কি করে? সন্তুষ্ট সন্তুষ্ট করে। করে। এখানে দেখো সন্তুষ্ট করে। স্বভাবই বলে দিয়েছে, সেজন্য এটা হবে না। ক্যারেক্টারিস্টিক, নিজস্ব ক্যারেক্টারিস্টিক বহুপদীকে কি করে? স্যাটিসফাই করে। স্বাভাবিক বহুপদীর ডিগ্রি সর্বাধিক কত হতে পারে? এন। কারণ তোমার ম্যাট্রিক্স কি দিবা? ম্যাট্রিক্স হচ্ছে এ আই, যে একটা বর্গ ম্যাট্রিক্স, এন বাই এন ম্যাট্রিক্স দিবা, তাইলে তার সর্বোচ্চ ডিগ্রি এন হতে পারে। বুঝছি না বুঝি নাই? জি স্যার। বুঝছি ওকে। স্যার। ক্যারেক্টারিস্টিক বহুপদী কি দিয়ে গঠিত? এই যে দেখো, ক্যারেক্টারিস্টিক বহুপদী ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা মাইনাস আই, ল্যামডা আই। অথবা ল্যামডা আই মাইনাস এ, ল্যামডা আই এটা হচ্ছে মাইনাস এ। এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। বুঝছি? নিচের জি কোনটি স্যার। স্বভাবই কিন্তু হার্মিশিয়ান নয়? মনে থাকে যেন, ইউনিটারি ম্যাট্রিক্স এটা হচ্ছে স্বভাবই কিন্তু হার্মিশিয়ান না। ইউনিটারি ম্যাট্রিক্স স্বভাবই কিন্তু হার্মিশিয়ান ম্যাট্রিক্স নাও হতে পারে। স্বাভাবিক ম্যাট্রিক্সের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? তার আইগেন ভেক্টর সমূহ অর্থোগোনাল করা যায়। অর্থোগোনাল করা যায়, অর্থোগোনাল মানে লম্ব আকারে প্রকাশ করা যায়, এটা একটু পরে বুঝতেছি, আপাতত মনে রাখো। স্বভাবী ম্যাট্রিক্স কি? স্বভাবী ম্যাট্রিক্স হচ্ছে সব সময় কি করা যায়? এটা ডায়াগোনালাইজ করা যায়, ডায়াগোনাল আকারে। স্বভাবী ম্যাট্রিক্স হবে কি, এমন ভাবে সাজাবো যাতে কর্ণ বরাবর শুধু মান থাকবে। এমন ম্যাট্রিক্স প্রকাশ করবো কর্ণ বরাবর মান থাকবে, যেমন ধরো 1 0 0 0 7 0 0 0 5, কর্ণ ম্যাট্রিক্স আকারে প্রকাশ করা যায়। স্বভাবী এবং ক্যারেক্টারিস্টিক বহুপদীর মধ্যে সম্পর্ক কি? স্বভাবী বহুপদী ক্যারেক্টারিস্টিক বহুপদীর গুণিতক, এটা মনে থাকতে হবে। গুণিতক। ওকে। সেই বহুপদী মতো। একটি বর্গ ম্যাট্রিক্স এর স্বভাবী সমীকরণ নিচের কোনটি? তো 2 নম্বরটা স্যার। আমার পি এর এফ সমান অফ 0। এ সমান জিরো, এফ অফ এ না 0, দিয়ে পি হ্যাঁ। অফ এ দিছে, আর কিছু না। পি পি এ। যেখানে পাশেই বলে দিছে পি এক্স হচ্ছে ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল। হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর সব আইগেন মান তিন ধরনের হয়। হার্মিশিয়ান ম্যাট্রিক্স এর সব আইগেন মান বাস্তব হবে, যদিও হার্মিশিয়ানের উপাদানগুলা
আই কমপ্লেক্স নাম্বারে কাল্পনিক। কিন্তু তার আইগেন মানগুলা বাস্তব, মনে থাকে যেন। স্বভাবী ম্যাট্রিক্সের সব আইগেন ভেক্টর কি হয়? স্বভাবী ম্যাট্রিক্সের সব আইগেন মান হচ্ছে সমান। একে অপরের অর্থোগোনাল, অর্থোগোনাল, এটা মনে থাকে যেন। ওকে। স্বভাবে ম্যাট্রিক্স। যদি কোনো n বাই n ম্যাট্রিক্সের স্বভাবী বহুপদী এক্স স্কয়ার প্লাস ওয়ান হয়, তাহলে ম্যাট্রিক্সটির বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে ইনভার্টিবল। যেহেতু স্বভাবী এক্স ইকুয়াল টু জিরো একটি মূল নয়, তাই এটি হচ্ছে ইনভার্টিবল। অর্থাৎ একটা ম্যাট্রিক্স যদি এই বহুপদীর জন্য হয়, এটা কত, এক্স স্কয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এইভাবে চিন্তা করো। ওকে। তাহলে এটাই তুমি কি করতে পারবা না, এটার এক্স এর কোনো মানের জন্যই জিরো হবে না, কারণ এখানে বর্গ আছে না। বর্গ হলে কি হবে? বর্গ হলে পজিটিভ আসবে, কিন্তু জিরো কি আসবে কখনো? জিরো আসবে না। ঠিক আছে, সেজন্য এটা ইনভার্টিবল। যদি টি একটি বিপরীতযোগ্য অপারেটর হয়, তাহলে নিচের কোনটি সত্য? অপারেটর বিপরীতযোগ্য অপারেটরের জন্য আইগেন মান শূন্য হতে পারে না, এই যে এখান থেকে আসে, আইগেন মান শূন্য হতে পারে না। এখন দেখো, কোন একটা বিপরীতযোগ্য অপারেটরের আইগেন মান দুটি, তাহলে তার ইনভার্সের আইগেন মান কি হবে? তার উল্টা হবে, ওয়ান বাই ডাব্লিউ হবে। বুঝছি? জি স্যার। ওকে। যদি একটি বর্গাকার ম্যাট্রিক্স এ কখন বিপরীতযোগ্য হবে? যদি তার আইগেন মান শূন্য না হয়, এটা মনে থাকে যে আইগেন মান শূন্য না হলে সে বিপরীতযোগ্য হবে। আমরা বিপরীতযোগ্য বের করার জন্য কি করি? এ ইনভার্স ইকুয়াল টু কত দেই? ওয়ান বাই ডিটারমিনেন্ট অফ জয়েন্ট এ অফ এ। অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট ঠিক না? এখন অ্যাডজয়েন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ যদি জিরো না হয়, তাহলেই তো ইনভার্স বের করা যাবে নাকি? ইনভার্স পসিবল। জি স্যার। এখন দেখো, এইটা ডিটারমিনেন্ট জিরো, এটা কি হবে? ম্যাট্রিক্সের জন্য আইগেন মান নির্দেশ করতে পারে। আমার কথা বুঝছো? সেজন্য আইগেন মান যদি শূন্য না হয়, এই কথাটা এখানে লিখে দিচ্ছে। এখন দেখো, এন বাই এন ক্রমের ট্রেস কি নির্দেশ করে? ট্রেস, ট্রেস পরে আমি বলি, উপাদান। দেখো, ওয়ান, টু, থ্রি, ফাইভ, সিক্স, সেভেন, জিরো, সেভেন, নাইন। এই ম্যাট্রিক্স এর কর্ণ বরাবর যারা থাকবে, তাদের যোগফলকে যোগফল। বলা হয় ট্রেস। তাদের যোগফলকে বলা হয় ট্রেস। ধরো এই ম্যাট্রিক্স এর নাম এ, তাহলে তোমাকে যদি প্রশ্নে দেই ট্রেস অফ এ সমান কত, ওয়ান প্লাস সিক্স প্লাস নাইন, দ্যাট ইজ 16 হবে। বুঝছি না বুঝি নাই? জি স্যার। তাহলে আমাকে কি, ডায়াগোনাল থেকেই আমরা আইগেন মান পাবো। আমরা কি পাবো? ডায়াগোনাল থেকে কার মান পাবো? আইগেন মান পাবো। তার মানে আইগেন কি, মান পাবো। আইগেন মানের যোগফল। বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? ওকে। যদি ল্যামডা কোনো অব্যতিক্রমী বর্গাকার ম্যাট্রিক্স এর স্বভাবী মূল হয়, তাহলে এই ইনভার্সের জন্য কি হবে? ওয়ান বাই ল্যামডা। এখানে যেহেতু ইনভার্স আগে পড়ছিলাম, ডাব্লিউ থাকলে ওয়ান বাই ডাব্লিউ পাইছিলাম না? তাহলে এখন ল্যামডা থাকলে কি হবে? ওয়ান বাই ল্যামডা হবে। পড়ছিলাম একটু আগে, পড়ছিলাম নাকি পড়ি নাই? জি পড়ছি স্যার। স্যার। ওকে। আহ আমার মনে হয় আর বাকিগুলো আরো একটু দেখি। আচ্ছা, এটা দেখো, একটি ম্যাট্রিক্স এ এবং তার ট্রান্সপোজ এ এর মধ্যে কোনটি সত্য? একটি স্বভাবী বহুপদী একই একই স্বভাবী স্বভাবী বহুপদী। বহুপদী তৈরি করতে পারবে, এটা মনে থাকে যেন। এ যে স্বভাবী বহুপদী তৈরি করবে, এ ট্রান্সপোজ সেই স্বভাবী বহুপদী তৈরি করতে পারবে। সদৃশ ম্যাট্রিক্স গুলোর মধ্যে কোন গুণাবলী অভিন্ন থাকে? কি থাকবে? ট্রেস সমান থাকবে, ডিটারমিনেন্ট সেম থাকবে, স্বভাবী বহুপদী সেম থাকবে। এই যে একটু আগে আমরা কি করছি দেখো, একটু আগে পড়ছি যে এ এবং এটা ট্রান্সপোজের স্বভাবী বহুপদী কি থাকে। এ এবং এটা ট্রান্সপোজ হচ্ছে সদৃশ্য ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে সদৃশ্য ম্যাট্রিক্সের বহুপদীতে কি হবে? স্বাভাবিক বহুপদী সেম থাকবে, ডিটারমিনেন্ট সেম থাকবে, ট্রেস সেম থাকবে। আমার কথা বুঝছো? সবগুলো। কেমনে সেম থাকবে? আমি জি একটা স্যার। এক্সাম্পল দিই। এ, এ সমান ওয়ান, থ্রি, ফাইভ, জিরো, সেভেন, নাইন, জিরো, জিরো, ওয়ান। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। তার ট্রান্সপোজ করো, তাহলে কত হবে? ওয়ান, থ্রি, ফাইভ, জিরো, সেভেন, কত, নাইন, তারপরে জিরো, জিরো। আসবে নাকি আসবে না? আসবে? আসবে স্যার।
এখন এই ম্যাট্রিক্সের ট্রেস কত? 9। এই না, ম্যাট্রিক্সের এটা ট্রেস তো কত? নাইন নেই। 9। নাইন। তার মানে সদৃশ ম্যাট্রিক্সের ট্রেসের কি কোনো পরিবর্তন হচ্ছে? না, ট্রেস কোনো পরিবর্তন না। হবে না। এবং দেখো, সদৃশ ম্যাট্রিক্সে আমি কি করছি, সারিগুলোকে কলামে রূপান্তর করছি। এখন ডিটারমিনেন্টের শর্ত অনুসারে কোন ম্যাট্রিক্সের নির্ণায়কের মান যা হবে, সারি কলাম পরিবর্তন করলেও, সারিকে কলাম কলামকে সারিতে নিলেও নির্ণায়কের মান সেম থাকবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান সমান, তার মানে এটাও সমান। আর একটু আগে আমরা কি করছি, স্বাভাবিক বহুপদী সমান হয় তাহলে তিনটাই সমান, বলা যায় নাকি যায় না? জি বুঝছি? স্যার। জি স্যার। ক্লিয়ার? এই দেখো, একটু আগে স্বাভাবিক বহুপদী ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, কোনো ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ যদি গুণ করি, ট্রান্সপোজ এবং ম্যাট্রিক্স গুণ করলে সমান যদি আসে, এটা একটু আগে পড়ছি। এ অ্যাস্টেরিক দিয়ে পড়ছিলাম, অ্যাস্টেরিক স্টাডিকে। পড়ছিলাম না একটু আগে? জি স্যার। ওকে। একটি স্বাভাবিক ম্যাট্রিক্সের আইগেন ভেক্টর গুলো কি? লিনিয়ারলি স্বাধীন এবং অর্থগোনাল যোগ্য, এটা মনে থাকে যেন। একটি ম্যাট্রিক্সের স্বাভাবিক সমীকরণ কি নির্দেশ করে? স্বাভাবিক বহুপদী সমান 0। বহুপদী সমান 0 হলেই তো সমীকরণ হবে, অন্যথায় কি সমীকরণ হবে? হবে না। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। ওকে। নিচের কোন বৈশিষ্ট্যটি সব ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রযোজ্য নয়? ট্রেস মানে আইগেন মানের যোগফল, আমি জানি, একটু আগে পড়ছি নাকি? ডিটারমিনেন্ট মানে হচ্ছে আইগেন মানের গুণফল, এটাও পড়ছি আমরা, ঠিক আছে? সব আইগেন মান বাস্তব হতেও পারে, নাও হতে পারে, এটা হচ্ছে মেইন। ঠিক আছে, সব আইগেন মান বাস্তব, এটা সত্য না, আইগেন মান অবাস্তব হতে পারে। বুঝছি? জি স্যার। আমার মনে হয় মোটামুটি এই বেসিক থেকে যা, মানে এখানে অনেকগুলো আছে, 198টা মনে হয় না কতটা, হ্যাঁ 98টা আছে মনে হয়, 98টা আছে। আমার মনে হয় তোমরা এগুলা দেখে যেগুলা প্রবলেম থাকবে সেগুলো আগামী ক্লাসে আমাকে বলবা। অনেকগুলো আছে যেগুলো তোমরা নিজেরা দেখলেই পারবা, আর এক্সপ্লেনেশন যেহেতু শেষে লিখে দেওয়া আছে, আমার মনে হয় সমস্যা হবে না। স্যার। ঠিক আছে? ওকে। জি স্যার। জি ওকে। স্যার। এখন আমি একটা জিনিস তোমাদের বলি, আমরা অ্যালজাবরা, অ্যালজাবরাতে অ্যানালিটিক জিওমেট্রি, অ্যালজাবরা, লিনিয়ার অ্যালজাবরা, আমরা অ্যালজাবরা শেষ করে ফেলছি, লিনিয়ার অ্যালজাবরা শেষ করে ফেলছি। ওকে, বাকি আছে জিওমেট্রি। জিওমেট্রি আমরা দুইটা ক্লাসে শেষ করব, পেয়ার অফ স্ট্রেট লাইন আর জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি এক ক্লাসে, প্লেন এবং ভেক্টর এক ক্লাসে শেষ করব। ওকে। আচ্ছা, এখন শেষের দিকে দেখো, গ্রুপ বি, তোমাদের সিলেবাস তোমাদের সাথে থাকতেও পারে, আমার সামনে আছে, আমি বলতেছি। গ্রুপ বি তে রিয়েল অ্যানালাইসিসের সুপ্রিমাম, ইনফিমাম, কমপ্লিটনেস, ডেডিকান এক্সিউম, আর্কিমিডিয়ান প্রপার্টি, এগুলা কিন্তু আমরা ওই অর্ডার প্রপার্টিস এর সময় পড়ে ফেলছিলাম, মনে আছে কিনা? জি অর্ডার স্যার। প্রপার্টি যখন পড়ছি বলছিলাম তখন স্যার। এগুলা পড়ছিলাম না? তো এগুলো আর পড়বো না। আর আমরা পড়বো, আজকে আরেকটা শীট দিয়েছি আমি, ম্যাট্রিক্স সিরিজ। হ্যাঁ, ম্যাট্রিক্স সিরিজে ফাইনাল দেখলাম স্যার, হ্যাঁ। ম্যাট্রিক্স সিরিজের একটা শীট দিয়েছি। এটার সাথে তোমার আমাদের গ্রুপ বি এর কনভার্জেন্স ইনফাইনাইট সিকোয়েন্স সিরিজ, এটার পুরাটার মিল আছে, দুইটা প্রায় একই। তো এই টপিকটা পড়লে এটা ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে পড়বো রুলস থিওরাম, মেইন ভ্যালু থিওরাম, টেইলর, রিমাইন্ডার থিওরাম, ইনডিটারমিনেট ফর্ম। ইনডিটারমিনেট ফর্ম কি পড়ানো লাগবে? আচ্ছা, যাই হোক, দেখে আমরা দিলে। আগামী আমরা আগামী ক্লাসটাই আমরা অ্যানালিটিক জিওমেট্রির দুইটা চ্যাপ্টার একসাথে শেষ করব, পেয়ার অফ স্ট্রেট লাইন, ট্রান্সফরমেশন, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এই দুইটা টপিক একসাথে শেষ করব। ওকে, বুঝা গেছে? এগুলো আমরা জি ক্লাস স্যার। করলেই হবে। জি। রেগুলার ক্লাস দিতে হবে। হ্যাঁ, রেগুলার ক্লাস হবে, কালকেও ক্লাস হবে, কালকেও ক্লাস জি হবে। ক্লাসে স্যার। যেগুলো পড়বো রিভিশন দিলেই হবে। হ্যাঁ, ক্লাসে যেগুলো পড়বো এগুলো রিভিশন দিলেই হবে।
আসলে মানে আমরা এগুলো মোটামুটি একটা টপিকে ধরো 50টা থেকে 100টার মতো এমসিকিউ সলভ করতেছি আমি। এর বাইরে ধরো প্রশ্ন বানাইতে হলে তো অনেকগুলো প্রশ্ন বানানো যায়। বেসিকের উপর ভিত্তি করে এই জি স্যার। প্রশ্নগুলো করলে মোটামুটি ধরো প্রশ্ন তো আমি চেষ্টা করলে 1000টা প্রশ্ন বানাইতে পারি, সমস্যা না। কিন্তু বেসিক যেমন আমাদের অনেকগুলো প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে না, যে টপিকটা বারবার আসতেছে, ঠিক না? তো এরকম মানে সিমিলার টপিক চলে আসবে। আমার কথা বোঝা গেছে? তো সাথে তোমরা একটু তোমাদের যে বইগুলো আছে এগুলো একটু রাখবা, মেইন বইটা একটু পড়বা। মেইন বইটা পড়ে, মেইন বইতে এমসিকিউ নাই, সাথে এমসিকিউটা এটা আমারটা একটু প্র্যাকটিস করলে দেখো তোমাদের মোটামুটি হয়ে যাবে। ওকে। আর আরেকটা জিনিস মাথায় থাকে যেন, মনে করো তুমি এইখানের 100 মার্কসের 100 পাবা এই চিন্তা করাটা বোকামি হবে। এখানে 100-100 পাবা না। এখানে কিছু প্রশ্নটা তো টাফ হবেই, আমরা যতটুকু পারি কাভার করে পড়বো। টার্গেট নাও যে আমি যদি সাবজেক্ট থেকে 65 পেতে পাই, দ্যাটস এনাফ। কেউ পারবে না 65-এর উপরে, পাওয়াটা খুব টাফ। আমি যখন রিটেন দিয়েছি 65-এ তো টাফ ব্যাপার, বুঝছো? এই সাবজেক্টে 65 টাফ ব্যাপার, কারণ আমি যখন রিটেন পরীক্ষা দিয়েছিলাম, বুঝছো, আমি 32-এর যখন রিটেন রিটেন দেই, তখন হয়েছে কি, সবাই রুম থেকে বের হয়েছে। আমার টার্গেট, আমার পড়াশোনা খুব ভালো ছিল, আমি মনে করো 90 আনসার করার প্রিপারেশন নিয়ে যাচ্ছিলাম, বুঝছো? তো জি সবাই স্যার। পরীক্ষা থেকে বের হওয়ার পরে বলতো যে কত আনসার করছো। তারা ধরো 35, 40, 45-এর উপরে যাইতে পারতো না। তো আমি আর শরমে আমারটা বলতাম না। আমি কিন্তু ধরো সেকেন্ড পেপার মেকানিক্স এর যে কিটা ছিল সেখানে আমি 80 আনসার করছিলাম, তাও 2 ঘন্টাতে। তো পরে বিশাল আমি আর বিষয়। কিছু বলি না, আমি এমনিই বলছি যে আপনাদের মতো আমিও আনসার করছি, কারণ শরমে মনে হয় বললে বিশ্বাস করবে না, সেই জন্য বলিনি, বুঝছো? তো জেনারেলি সাবজেক্টের পড়াশোনা কিন্তু, যে খুব ভালো ইউনিভার্সিটিতেও ভালো, মানে খুব সাবজেক্টে ভালো তাদের বিষয় অন্যরকম, কিন্তু এভারেজ সবাই কিন্তু ধরো 60 ইজ মানে মোর এবাভ স্ট্যান্ডার্ড মার্ক। তুমি যদি 60 টার্গেট করো, দ্যাট মানে অনেক, এটা অনেক হাই, হাই মার্কস। এত বেশি মার্কস কেউ পাবে না, বুঝছো? তো আই থিঙ্ক ধরো তোমরা মানে আমার শীট গুলো পড়ার সাথে সাথে ধরো বইটা একটু পড়বা, মেইন বুক। আর বেশি লাগবে না। আর বাজারে আমি যতগুলো বই দেখছি, এত বেশি আমাদের মতো বেশি এমসিকিউ কেউ আলাপ করতেছে না মনে হয়। স্যার আমি একটা বই দেখছিলাম, জি। ইয়ে ওরা এটা খুবই বাজে, শীট গুলো অনেক ভালো। হ্যাঁ, আপনার শীট গুলো স্যার, বড় হলে বইটা তো ভালো আছে স্যার, পরে বই কিনছি না স্যার। হ্যাঁ, না না, আমি দেখছি ধরো তাদের বিজ্ঞাপনে অনেকগুলো বই দেখছি, তো তারা ফাঁক ফাঁক করে মনে করো একটা টপিকে 20টা বা 25টা দিয়েই ধরো এমসিকিউ শেষ করে দিছে। আমরা কিন্তু ডিটেলস অনেকগুলা সিচুয়েশন ধরে আলাপ করতেছি, যেটাতে ক্লিয়ার হবে কনসেপ্ট গুলো অনেকগুলো। তো আসলে বলা তো যায় না, প্রশ্ন করলে অনেক টাফ করা যায়, ঠিক আছে? এটা 47-এর এবার পরীক্ষা দিয়ে তোমরা বুঝতে পেরেছো, যারা পরীক্ষা দিছো, জি ঠিক স্যার, আছে? মারাত্মক কঠিন। তো যার ফলে মনে করো যেভাবেই হোক, মনে করো বাকি মানে প্রশ্ন করলে অনেকভাবে প্রশ্ন করা যায়। এখন তোমরা তোমাদের মতো করে একটু পড়াশোনাটা ঠিকঠাক মতো করলেই হয়েছে, আর কিছু লাগবে না, ঠিক আছে? তো সময় আমি তো কম স্যার। আ- হ্যাঁ, আর সময় তো আমাদের কম পেয়ে গেছে স্যার, মাত্র 10 তারিখে পরীক্ষা। না, এটা এটা আমাদের জন্য খুব খারাপ হয়ে গেছে আরো। ধরো আমাদের, আমি জি তো স্যার। মনে করছিলাম মিনিমাম 19 তারিখ, অক্টোবরের 19 তারিখের প্ল্যান করে আমি কিন্তু কোর্সটা সাজাইছি। এত কম সময় হইলে আসলে আমিও মনে করো অ্যাটেম্প নিতাম না, জি বুঝছো? স্যার আপনার। জি স্যার। মানে আমার যেটা এটা কষ্ট হচ্ছে, আপনার উপরে আমি একটা প্রেশার পড়ে গেছে। অনেক জি প্রেশার, স্যার কারণ আপনার অনেক আমি প্রেশার স্যার। আজকে কলেজ থেকে এসে আমি এই 3টা শীটের পুরাটা রেডি করে বাকি এডিটের কাজ আমার তুর্য করে দিছে। আমি আর বসতে পারি না ল্যাপটপের হ্যাঁ সামনে, হ্যাঁ। মানে ব্যথা শুরু হয়ে গেছিল। পরে তুর্য বলছে যে বাবা আমি করে দিচ্ছি, বলে সে এডিট করে দিচ্ছে, তারে বুঝাই দিছি কি কি কাজ করা লাগবে, বুঝছো? মানে অনেক আচ্ছা টাফ। জি স্যার। তো সেই কারণে যদি 19 তারিখ হইতো তাও একটু সময় পাইতাম, বুঝছো? 19 তারিখ না হয়ে 10 তারিখ জি হওয়ায় স্যার। একেবারে খারাপ হয়ে গেছে, তোমাদেরও কষ্ট। আর আমার হয়তো বা একটু মানে কষ্ট হচ্ছে, সমস্যা নাই, একটু প্রমিস করছি একটা কোর্স পড়াবো বলে। আচ্ছা, এখন আমাকে একটু ফ্রিলি বলো, মোটামুটি কি আমরা যতগুলা ক্লাস নিয়েছি তোমাদের মানে একটু রিভিশনের মতো কি এটা একটু আস্থা ফিরছে জি কিনা, স্যার। মানে বুঝতে পারতেছো কিনা? জি স্যার, জি অনেক স্যার অনেক পড়তেছি। ভালো স্যার। স্যার পড়তেছি স্যার, আর এগুলা পিডিএফ পড়তেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আর আর পিডিএফ পড়ে স্যার পরীক্ষাতে স্যার যাবো। পিডিএফ হচ্ছে আপনার ক্লাসগুলো স্যার, মানে বেশি দেখলে মানে বোঝা যায় বেশি। হ্যাঁ,
না, এটা তো স্বাভাবিক, কারণ এটা তো আলোচনা করতেছি। আর ওই যে আমি জি স্যার। কিছু ক্লাস হয়তো বা পূজার সময় যদি যাই, তখন হয়তো বা ক্লাস না নিলেও রেকর্ডেড ক্লাস দিয়ে দিতে পারি আর কি। ওকে। তো আমি এর ভালো আগে হইব জি স্যার, স্যার। পূজায় যাওয়ার আগে যতটুকু পারি আমি আগায় নিতে চাচ্ছি। তা আমরা আগামী 2টা ক্লাসে আমরা এই যে জিওমেট্রি শেষ করে ফেলবো। ওকে। পরে জি জি স্যার। ধরো স্যার। বাকিগুলোতে যাবে। তাহলে আজকে এতটুকুই থাকুক। ঠিক আছে। জি স্যার, জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে। স্যার স্যার ওকে। রেকর্ড রেকর্ড ক্লাসটা স্যার দিয়ে দিয়েন স্যার। আর স্যার হ্যাঁ হ্যাঁ, দিয়ে স্যার দিব। এই যে গতটা শীটটা মনে স্যার। হয় দেয়নি, গতটা দিছি। না জি না স্যার, স্যার, গটুটা দেওয়া হয়েছিল। ওকে ওকে, স্যার একসাথে দুইটা রেকর্ড রেকর্ড এখন। ক্লাসগুলো ক্লাসটা কি, দিবেন। স্যার রেকর্ড ক্লাসগুলো কি ও ইউটিউবে না আপনি মেসেঞ্জারে দিবেন? আমি তো মেসেঞ্জারে ওইটা লিঙ্ক। লিঙ্কটা মেসেঞ্জারে দিয়ে দেই, ইউটিউবে ধরো থাকলো লিঙ্কটা এখানে দিয়ে দেই আর কি, জি বুঝছো? স্যার। জি স্যার। জি স্যার। ওকে ওকে, ঠিক আছে। আর এই আচ্ছা। তাহলে শীটটা আজকে। স্যার, এই নমস্কার স্যার স্যার। কারেকশন করে স্যার। স্যার জি। স্যার জি। শীটটা স্যার কারেকশন করে স্যার। ওই যে কালো হইলে তো স্যার ইয়ে প্রিন্ট হবে না না স্যার। না না, তো তোমাদের কালো দেইনি, আমি ক্লাসের জন্য কালো করছি, তোমাদের সাদা দিছি। আচ্ছা, জি স্যার। সাদা দিচ্ছেন, জি জি স্যার। স্যার। সাদা দিচ্ছেন স্যার, দেখছি। আমারটা আমি জি ওই যে স্যার। ভিডিওর রেজুলেশন ভালো হওয়ার জন্য কালো করে কি করছি আর কি। স্ক্রিন কালো থাকলে রেজুলেশনটা ভালো দেখায়, বুঝছো? সেজন্য আমি মানে জি স্যার। জি আমার স্যার। ক্লাসের গুলা কালো করছি, কিন্তু তোমাদের শীট দিছি প্লেন সাদাটাই দিছি, সমস্যা নাই। জি স্যার। ঠিক আছে তাহলে। ওকে। জি স্যার। কালকে আচ্ছা, সেম টাইম, সেম নমস্কার টাইম। জি স্যার। নমস্কার। জি স্যার। জি স্যার। ওকে। ওকে।